রক্তের সুগার কেন বেড়ে যায়, এই টপিকের উপর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকের ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে, তাই ধৈর্য ধরে শোনার অনুরোধ রইল। আমি একটু গভীরে গিয়ে মলিকুলার লেভেলে এই ব্যাপারটা আলাপ করব, এতে করে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চিন্তা করবেন না, আমি খুব সহজভাবে বুঝিয়ে দেবার চেষ্টা করব এবং ভিডিওর শেষে নতুন কিছু অবশ্যই জানতে পারবেন, এই নিশ্চয়তা দিচ্ছি। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, আমাদের পেটে অবস্থিত প্যানক্রিয়াসের বিটা ফ্যাক্টরি থেকে যে ইনসুলিন তৈরি হয় তার রক্তে নিঃসরণ হয় দুইটি উপায়ে। প্রথমটা খাবার খাওয়ার ঠিক পরে, আর দ্বিতীয়টি হলো যখন আমরা খালি পেটে থাকি। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ভরা পেটে এবং খালি পেটে ব্লাড সুগার পরীক্ষা করতে হয় কেন। পরীক্ষা করে আমরা বুঝতে পারি ভরা পেটে এবং খালি পেটে ইনসুলিন ঠিকঠাক কাজ করে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে পারছি কিনা। তো আসুন প্রথমে দেখা যাক খাবার খাওয়ার পর কি হয়। শর্করা কিংবা গ্লুকোজ সমৃদ্ধ খাবার গ্রহণের পর মিনিটের মধ্যেই অতি দ্রুত ইনসুলিন রক্তে চলে আসে। এটাকে বলে ফার্স্ট ফেজ ইনসুলিন রিলিজ। এই বেশি মাত্রার ইনসুলিন রিলিজ 5 থেকে 10 মিনিটের ধরে চলতে থাকে। এরপর সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়ে কিছুটা ধীরে পরবর্তী বেশ কয়েক ঘন্টা ইনসুলিন রক্তে আসতে থাকে, যতক্ষণ না রক্তে সুগার কমে আসে। আবার দেখেন, খাবারের গন্ধ নাকে আসলে অথবা খাবার দেখলে কিংবা কিছুটা খাবার মুখে নিয়ে জাস্ট টেস্ট করলে ইনসুলিন বিটা ফ্যাক্টরি থেকে বের হয়ে রক্তে আসা শুরু করে। আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে ভ্যাগাস নার্ভ নামে একটা বেশ গুরুত্বপূর্ণ নার্ভ এই ব্যাপারটা ঘটায়। আমরা যখন রিল্যাক্স থাকি, যখন কোনো টেনশন থাকে না, তখন এই ভ্যাগাস নার্ভ কার্যকর হয়। দেখবেন যাদের দুশ্চিন্তা বেশি, টেনশন বেশি, তাদের ব্লাড সুগারও কন্ট্রোলে থাকে না। দুশ্চিন্তা করলে আরও কিছু হরমোন বেড়ে যায়, যেমন ইপিনেফ্রিন, নরপিনেফ্রিন, স্টেরয়েড, এগুলো সুগার বাড়িয়ে দেয়। কাজেই স্ট্রেস ফ্রি থাকলে ব্লাড সুগারও কম থাকে। এখন আসা যাক, যখন আমাদের পেট খালি থাকে তখন কি হয় সেটা বুঝি। পেট খালি থাকলেও ইনসুলিন রক্তে আসা কিন্তু বন্ধ হয় না। তখনও কিছু খুব স্বল্প মাত্রায় লো লেভেলের ইনসুলিন পালসেটাইলভাবে সারাদিন ধরে রক্তে আসতে থাকে, যাতে রক্তে সুগারের স্বাভাবিক মাত্রা ঠিক থাকে। এটাকে বলে বেজাল ইনসুলিন রিলিজ। এবার আসুন একটু ভেতরে যাই, মানে মলিকুলার লেভেলে দেখি কি হয়। শর্করা জাতীয় খাবার বেশিরভাগই অ্যামাইলেজ নামক এক এনজাইম সহ আরও কিছু এনজাইমের মাধ্যমে ভেঙে গ্লুকোজ হিসেবে খাদ্যনালী দিয়ে রক্তে এসে মিশে যায়। এই গ্লুকোজ এসে দাঁড়ায় ওই যে আগে বলেছিলাম প্যানক্রিয়াসের বিটা ফ্যাক্টরি, সেই বিটা ফ্যাক্টরির গ্লুট2 নামক গেটের সামনে। গ্লুট2 হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার। সে বিটা ফ্যাক্টরির ভেতরে গ্লুকোজকে ঢুকায়, যাতে ফ্যাক্টরিতে ঢুকে সে কিছু ইনসুলিন ফ্যাক্টরি থেকে বাইরে মানে রক্তে চালান করতে পারে। এই যে বিটা ফ্যাক্টরির গেট গ্লুট2, এখানে কিন্তু সেন্সর লাগানো আছে। গ্লুকোজ দেখা মাত্রই এই গ্লুট2 দরজা খুলে দিবে। আমি আগের ভিডিওতে বলেছিলাম ইনসুলিন গ্লুকোজ খায় না। ইনসুলিন মাংসপেশি এবং ফ্যাট কোষকে গ্লুকোজ খাওয়ায়, মানে ইনসুলিন গ্লুকোজকে রক্ত থেকে কোষের ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে রক্তের সুগার কমে যায়। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ডাক্তার সাহেব আপনি বললেন গ্লুকোজ কোষের ভেতর ঢুকতে হলে ইনসুলিন লাগবে, তাহলে প্যানক্রিয়াসের বিটা ফ্যাক্টরি যে বিটা সেল বা কোষ, সেখানে সে কিভাবে ঢুকলো? খুবই লজিক্যাল প্রশ্ন। এর উত্তর হলো, ওই যে প্যানক্রিয়াসের বিটা ফ্যাক্টরির গেট গ্লুট2, এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার না। ইনসুলিন না থাকলেও গ্লুট2 দিয়ে গ্লুকোজ প্যানক্রিয়াসের বিটা কোষে ঢুকতে পারবে। এই গ্লুট2 নামক দরজা কিন্তু প্যানক্রিয়াস ছাড়াও লিভার, কিডনি এবং নার্ভাস সিস্টেমে আছে। এটা একটা গ্লুকোজ সেন্সর। রক্তে গ্লুকোজ কি পরিমাণে আছে এটা সেন্স করাই তার কাজ। কিন্তু মাংসপেশি কিংবা ফ্যাট কোষের যে গেট, তার নাম হচ্ছে গ্লুট4।
এটা কিন্তু গ্লুকোজ ডিপেন্ডেন্ট গেট। GLUT4 দিয়ে গ্লুকোজ একা ইনসুলিন ছাড়া ঢুকতে পারবে না, এবং এই GLUT4 গেট বসে থাকে কোষের ভেতরে। ইনসুলিন যখন মাংস এবং ফ্যাট কোষের দেয়ালে তার ইনসুলিন রিসিপ্টরে এসে লাগবে, তখনই সেই GLUT4 রিসিপ্টর কোষের দেয়ালে এসে সেট হবে। ধরে নেন ইনসুলিন তার ক্রনিং বেলে চাপ দিবে, তখনই কেবল GLUT4 কোষের ভেতর থেকে কোষের দেয়ালে আসবে গ্লুকোজকে কোষের ভেতরে ঢুকাবার জন্য। ধরেন এমন একটা বাসা, সেখানে ঢুকার কোনো দরজা নেই, চারদিকে দেয়াল আর দরজাটা ঘরের ভেতরে আছে, কিন্তু ক্রনিং বেলে চাপ দিলে দরজা ঘরের ভেতর থেকে দেয়ালে এসে সেট হবে। সমস্যা হলো ক্রনিং বেল আপনি চাপ দিতে পারছেন না, হয়তো সেটা অনেক উপরে, আপনি নাগাল পাচ্ছেন না। এখন অনেক লম্বা একজন লোক এসে ক্রনিং বেল চেপে দিল, GLUT4 নামক দরজা ঘরের দেয়ালে এসে সেট হলো, এবং তখন আপনি ঘরের ভেতর ঢুকলেন। আপনি হচ্ছেন গ্লুকোজ আর ওই লম্বা লোকটা হচ্ছে ইনসুলিন। আমাদের শরীরে মাংসপেশির কোষ এবং ফ্যাট কোষই বেশি, তাই না? এবং এইসব কোষগুলোতে আছে GLUT4 গ্লুকোজ ট্রান্সপোর্টার, মানে প্রচুর পরিমাণে GLUT4 শরীরে আছে। এই গেট দিয়ে কোষে গ্লুকোজ ঢুকে গেলে স্বাভাবিকভাবেই রক্তে গ্লুকোজ কমে যাবে, কিন্তু এই মাংসপেশি এবং ফ্যাট কোষে গ্লুকোজ ঢুকতে ইনসুলিন লাগবেই। যার কারণে যখনই বিটা ফ্যাক্টরিতে ইনসুলিন কম তৈরি হয়, তখন গ্লুকোজ আর মাংসপেশি কিংবা ফ্যাট কোষে ঢুকতে পারে না, সব গ্লুকোজ রক্তে থেকে যায়। তখনই দেখা দেয় ডায়াবেটিস রোগ। এখন প্রথম থেকে চিন্তা করেন কেন ব্লাড সুগার বেড়ে যেতে পারে। এক, যদি প্যানক্রিয়াসের যে বিটা ফ্যাক্টরি আছে সেখানে ইনসুলিন যেখানে বানানো হয় সেই ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি যদি কমে যায়, কিংবা পুরো ফ্যাক্টরি যদি নষ্ট হয়ে যায়, যেটা টাইপ 1 ডায়াবেটিসে হয়, এবং যার ফলে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং বেজাল ইনসুলিন রিলিজ হয়ে রক্তে আসতে পারে না। 2, যদি প্যানক্রিয়াসের GLUT2 গেট এর সেন্সিং পাওয়ার কমে যায়, মানে অনেক বেশি সুগার রক্তে আছে কিন্তু GLUT2 সেন্স করতে পারছে না। 3, যদি ইনসুলিন কোষের দেয়ালের উপর থাকা তার ইনসুলিন রিসিপ্টর বা ক্রনিং বেল চাপ দেওয়ার পরেও বেল বাজছে না, মানে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। 4, যদি কেউ অতিরিক্ত স্ট্রেসের মধ্যে থাকে। এসব কারণে মূলত ব্লাড সুগার বেড়ে যায় এবং ডায়াবেটিস মেলাইটাস রোগ দেখা দেয়। এই ব্যাপারগুলো নিয়ে সামনে আরও কিছু ভিডিও করব, তখন পরিষ্কার হবে ব্যাপারগুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।